এবার ঠিক আছে। চলুন আজকের যে নতুন চ্যাপ্টার একদম বেসিক থেকে আমরা আলোচনা স্টার্ট করব। তো চ্যাপ্টারটির নাম হচ্ছে বর্গ, বর্গমূল, বর্গ, বর্গমূল, ঘন ও ঘনমূল। আমরা যদি ইংরেজিতে এটাকে বলি স্কোয়ার, স্কোয়ার রুট, অ্যান্ড কিউব, কিউব রুটস। স্কোয়ার, স্কোয়ার রুটস, অ্যান্ড কিউব রুটস। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা যদি দেখি, আমরা মোটামুটি দুটো যদি ক্লাস নিই আর কি, তাহলে আমাদের বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল ক্লিয়ার হয়ে যাবে। মানে বেশি কিছু নেই, মানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে একটু আপনাদেরকে বুঝতে হবে। এবং আরেকটা কথা বলি, এই যে বর্গমূল এবং বর্গমূল, ঘনমূল, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে সরাসরি প্রশ্ন খুবই কমই আসে, কিন্তু প্রশ্ন যেগুলো আসে আর কি, সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারটা আপনার অন্যান্য চ্যাপ্টারে ব্যাপকভাবে হেল্প করে। কারণ আপনার যে ক্যালকুলেশন স্পিড, মানে ম্যাথামেটিক্সে আপনাকে দক্ষ হতে গেলে আপনাকে ক্যালকুলেশন করতেই হবে, মানে করতেই হবে, ঠিক আছে। সেই ক্যালকুলেশন স্পিড আপনার কে বাড়াবে যদি বলি, কে বাড়াবে মানে কোন চ্যাপ্টার বাড়াবে, আমি যদি একদম ডিরেক্টলি যদি বলি, তাহলে সেটা হচ্ছে এই বর্গ, বর্গমূল, ঘনমূল। এই হচ্ছে সেই চ্যাপ্টার যা আপনার ক্যালকুলেশন স্পিডকে সেইভাবে তৈরি করবে। কেমন? তো আপনার ক্যালকুলেশন স্পিডকে সেরাভাবে তৈরি করার জন্য এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত করা অবশ্যই জরুরি। কেমন? বা ইউটিউবে যদি সার্চ করেন আর কি, দেখবেন বর্গমূল, ঘনমূল, এই যে চ্যাপ্টারটিকে ক্যালকুলেশন চ্যাপ্টারও নাম দেওয়া হয়েছে, ক্যালকুলেশন 1, ক্যালকুলেশন 2, এভাবে করিয়েছে আর কি। কেমন? তো এই জায়গাটা আপনাদের ক্যালকুলেশানে আপনার ভীষণ হেল্প করবে। আর ক্যালকুলেশানে হেল্প করা মানে কি? ম্যাথামেটিক্স মানেই তো ক্যালকুলেশান, তাই না? তাহলে চলুন শুরু করছি। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে হচ্ছে কি আমাদের বর্গ, তাই না? প্রথমে হচ্ছে আমাদের বর্গ। তাহলে বর্গ, স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হতে পারে যে বর্গ, স্যার বর্গ কী বা বর্গ কাকে বলে? ঠিক আছে, একটা প্রশ্ন আপনাদের স্বাভাবিকভাবেই হতে পারে। তাহলে বর্গ বলতে আমরা সাধারণভাবে একটা কথাই বুঝে থাকি, সেটা হচ্ছে কি কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে আমরা যে সংখ্যাটা পাচ্ছি আর কি, সেটাকে আমরা কি বলবো? পূর্ণবর্গ সংখ্যা বলবো। কি সংখ্যা বলবো? পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমি একটা সংখ্যা বললাম 2, এই 2-এর সঙ্গে যদি আমি আরও একটা 2 যদি গুণ করি, তাহলে কি পাবো? আমি 4 পাবো। তাহলে এই 4 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 4 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তারপরে হচ্ছে কি 3, এই 3-এর সঙ্গে যদি আমি 3ই যদি আবার গুণ করি, তাহলে আমি কি পাবো? 9 পাবো। তাহলে এই যে 9 হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার অপর দিকে এই বর্গমূল জিনিসটা কি? এই বর্গমূল হচ্ছে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা থেকে যে আসল যে সংখ্যা, সেই আসল সংখ্যাটাতে আসাটাই হচ্ছে বর্গমূল। যেমন আমি বললাম এই যে 2-এর বর্গ কত? 2-এর বর্গ হচ্ছে 4, তাই না? 2-এর বর্গ কত? 2-এর বর্গ আমি 4। এবার আপনাকে যদি বলা হয় 4-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল কত? বর্গমূলকে সবসময় আমরা এইভাবে ডিনোট করে থাকি, মানে রুট, তাই না? রুটের মধ্যে 4। তাহলে 4-এর বর্গমূল কত? তাহলে 4-এর বর্গমূল তখন আবার এই 2 হয়ে যাবে, ঠিক আছে? 4-এর বর্গমূল তখন কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। মানে একে অপরের বিপরীতে কাজ করে এরা। কেমন? আবার যদি আমি বলি যে 9, মানে 3-এর যে স্কোয়ার বা 3-এর যে বর্গ সেটা তো 9, 3-এর যে স্কোয়ার সেটা কত? সেটা হচ্ছে 9। তাহলে এবার যখন 9 থেকে আমি 3-এ আসবো, তখন আমি কি বলবো? যে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল কত? তাহলে 9-এর বর্গমূল কত তখন? 9-এর বর্গমূল হচ্ছে 3। আমরা দেখবেন যখন কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে আমরা যখন জটিল সুদ যখন আমরা করেছিলাম, তখন দেখবেন আমরা একটা জায়গায় এই সমস্যাগুলোর সমাধান করেছিলাম। সেটা কি? দেখবেন এদিকে সমান চিহ্ন রয়েছে, এদিকে যদি কোনো রুট থাকে, এদিকে এসে সে কী হয়ে যাচ্ছে? স্কোয়ার হয়ে যাচ্ছে। বা এদিকে যদি সে স্কোয়ার থাকে, এদিকে এসে সে কী হয়ে যাচ্ছে? রুট হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি না, সমান চিহ্নের এদিকে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, এদিকে এসে কী হয়ে যায়? সে ভাগ আকারে বসে যায়। এদিকে যদি কেউ ভাগ আকারে থাকে, সমান চিহ্নের ওদিকে যে গিয়ে সে গুণ আকারে বসে যায়। আমরা দেখেছি তো। তাহলে এই যে স্কোয়ার এবং স্কোয়ার রুটস, এরা একে অপরের বিপরীতে কাজ করে, এটা আমরা বলতে পারি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন বলতে
আপনাদেরকে কোন কোন জায়গাগুলো এবার আপনাদেরকে তৈরি করতে হবে। তাহলে প্রথমত যেটা তৈরি করতে হবে, এই যে বর্গ, এই বর্গ 1 থেকে 32 পর্যন্ত আপনাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে মানে করতেই হবে, ঠিক আছে। এবং 32-এর পরবর্তী যে বর্গগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম ট্রিক রয়েছে, সেগুলো আমি একটা একটা করে প্রত্যেকটা জায়গায় শেখাবো। তাহলে আমাকে এইটুকু বলুন, বর্গ এবং বর্গমূল এই ধারণাটা একটু ক্লিয়ার হলো কিনা। স্যার বর্গমূলটা একটু বলুন। মানে বর্গটা বুঝতে পারলাম যে ওই সংখ্যাকে, মানে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে বর্গ। হুম। আর বর্গমূলটা হ্যাঁ, এবার কি করতে পারি? বর্গমূলটা হচ্ছে, ঠিক আছে, যে সংখ্যাটা আপনি পেয়েছেন আর কি, ঠিক আছে, যে সংখ্যাটাকে আপনি পেয়েছেন, এবার যেটা পেয়েছেন সেটা তো দুটো সংখ্যার মানে গুণফল আর কি, মানে একই দুটো সংখ্যার গুণফল যে সংখ্যাটা আপনি পেয়েছেন, তাই না। এবার সেই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে, মানে সেই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে মানে বাইরে নিয়ে এসে আপনি যে সংখ্যাটা পাবেন আর কি, সেটাই হচ্ছে বর্গমূল। আমি আরেকটু ক্লিয়ার করছি। যেমন আমি এখানে বললাম 25, কেমন। এবার 25-এর মাথায় আমি এই যে চিহ্নটা দিলাম, এটা এই চিহ্নটার নামই হচ্ছে কি রুট, কেমন, বা বর্গমূল। বর্গমূল। তাহলে এই যে 25টাকে আমরা এভাবে লিখতে পারি না, 5 × 5, এভাবে লিখতে পারি তো, বলুন। 25 এটাকে 5 × 5 হ্যাঁ এভাবে স্যার, লিখতে সেটা পারি। বুঝতে পেরেছি। তাহলে এই, ভাষায় হ্যাঁ, বললে আমি কি বলবো হুম, সেটাই। তাহলে এই যে 5 × 5কে গুণ করেই তো আমি এই 25টাকে পেয়েছি, তাই তো। এই দুটো 5কে গুণ করেই তো আমি আবার 25টাকে পেয়েছি, তাই না। তাহলে এখানে যেহেতু দুটো 5 রয়েছে, আমরা যখন এটাকে মানে সাধারণভাবে যখন লিখব, তখন এই যে রুটের মধ্যে দুটো 5 থাকা মানে একটা 5 তখন বাইরে বেরিয়ে আসবে, দুটোর জন্য একটা, কেমন। আচ্ছা, এরপর আরেকটু জিনিস আমি বলছি, তাহলে আপনাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। তার জন্য আপনাদেরকে ওই যে ছকটা একটু মুখস্থ করে নিতে হবে। আশা করি প্রত্যেকের মনের আছে আর কি, এর আগেও আমি 2-1বার লিখিয়েছি, আশা করছি সমস্যা নেই কারণ, তবুও আজ আমি একবার লিখছি। 1-এর বর্গ আপনারা প্রত্যেকেই জানেন 1, 2-এর বর্গ আপনারা প্রত্যেকেই জানেন 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49, 8-এর বর্গ 64, 9-এর বর্গ 81, 10-এর বর্গ হচ্ছে 100। আচ্ছা, 11-এর বর্গ কত? 1 to 1, 1 to 1। 12-এর 144, 144, 13-এর 169, 169, 14-এর কত? 196, তাই তো। দেখুন, প্রত্যেকে মিলিয়ে নেবেন আর কি, ঠিক আছে, পরপর এগুলো বলছি, একটা একটা করে মিলিয়ে নিন। 15-এর কত? 16, এই 15 হচ্ছে 225, 225। 16-এর কত হবে? 289, তাই তো, না কোনটা? 256 স্যার। 256। 17-এর 289, 256। 256। 17-এর কত? 17-এর হচ্ছে 289, 289, 289, তাই তো। 18-এর যদি বলি 324, 19-এর হচ্ছে 324। 161, 20-এর হচ্ছে 400, 20-এর হচ্ছে 400। 21-এর যদি দেখি 441, 22-এর যদি দেখি 484, 23-এর কত? 529, 24-এর 576, 25-এর 625, 26-এর 676, 27-এর 729, 28-এর 784, 29-এর কত? 841, 841, 841, 30-এর হচ্ছে 900, 31-এর যদি দেখি তাহলে 961, আর 32-এর যদি দেখি 1024।
তো এই 32 পর্যন্ত আপনাদেরকে কি মনে রাখতে হচ্ছে, বর্গটাকে মনে রাখতে হচ্ছে। তো এই জায়গায় আমি এর আগের ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনাকে যখনই বলবে যে 13-র বর্গ, এই 14-র বর্গ কত, তখন আপনি বলবেন 196। 196-এর বর্গমূল কত, বর্গমূল কত 14, বোঝাতে পারছি। 15 এর বর্গ কত, 225, 225-এর বর্গমূল কত 15। 23-এর বর্গ কত, 23-এর বর্গ হচ্ছে 529, 529-এর বর্গমূল কত 23, বোঝা যাচ্ছে ম্যাডাম? বলুন তাহলে বর্গ এবং বর্গমূল ক্লিয়ার হলো কিনা? তাহলে 1 থেকে 32 পর্যন্ত আপনাদেরকে মনে রাখতে হচ্ছে আর কি। এবার এখন প্রশ্ন হলো যে স্যার এই 32-এর যদি বেশি যদি জিজ্ঞাসা করে তখন আমরা কি করব? 32 পর্যন্ত মুখস্থ তো করলাম, তাই না? 32 পর্যন্ত মুখস্থ করলাম, এরপরে 32-এর পরে যদি জিজ্ঞাসা করে তখন আমি কি করব? তো তখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বর্গ তৈরি করার একটা সূত্র রয়েছে, বা তার চেয়েও বড় যদি দেয় তার জন্য আপনাদের সেই 5-6-এর নিয়মের বেসিক নিয়ম আছে, ঠিক আছে? আবারও বলছি, এই যে চ্যাপ্টারটা ভালো করে নিন, দেখুন আপনার ক্যালকুলেশন যে স্পিড মানে ভীষণভাবে ডেভেলপ হয়ে যাবে। কেমন? তাহলে 1 থেকে 32 পর্যন্ত তো আমরা মুখস্থ করে নিলাম, এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আর কি, তাই না? বা আমাদের কোনো সমস্যা নেই, এটা মুখস্থ করতে হবে আর কি। মুখস্থ করলে আমাদের ক্যালকুলেশনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 1 থেকে 32 পর্যন্ত আমাদের ঝামেলা মিটে গেল। তাহলে এরপরে ঝামেলা হচ্ছে যে স্যার 32-এর যদি বেশি দেয় তখন আমরা কি করব? 32-এর যদি বেশি যাই তখন আমরা কি করব? তো তখন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর স্কয়ার বের করা, মানে কি করে আমরা স্কয়ার বের করব? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার কি করে আমরা স্কয়ার বের করব? তাহলে তার জন্য একটা যে সূত্র আর কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার জন্য যে রুলসটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। রুলসটা কেমন আমি বোঝাচ্ছি। মনে করুন আপনাকে 42 এর বর্গ বের করতে আপনাকে দেওয়া হয়েছে, যে 42 এর বর্গ। এখন আপনাদের প্রশ্ন হবে যে স্যার আপনি তো 42 এর বর্গ তো মুখস্থ করতেই বলেননি, তাহলে 42 এর বর্গ কী করে করব? ঠিক আছে, তাহলে 42 এর বর্গ কী করে করবেন সেটা দেখুন। এই 42 এর বর্গ করবেন, ঠিক আছে, এর 3টে পার্ট এনে দিন, ঠিক আছে, মানে তিনটে পার্টে এটাকে একটু ভেঙে নিন আর কি। কেমন? প্রথমে এই যে 2 রয়েছে, ঠিক আছে, তাই তো 2 রয়েছে, এই 2-এর স্কয়ার কত, 2-এর যে স্কয়ার সেটাকে বের করুন। কেননা প্রথমে b স্কয়ার, তাই তো, তাহলে 2 এখানে b, এটা মনে করুন a, এটা হচ্ছে b। তাহলে 2-এর স্কয়ার কত হচ্ছে 4, 4 লিখে দিন। এবার 2ab, 2ab মানে কি, এইগুলোকে সবগুলোকে ধরে গুণ, ঠিক আছে, যা কিছু আছে সবগুলোকে ধরে গুণ করুন। বা এই রুলস যদি মনে রাখতে না পারেন, রুলস বাইরে রাখুন, রুলস দরকার নেই, এখানে আসুন। 42-এর বর্গ আপনাকে বের করতে বলেছে, প্রথমে 2 স্কয়ার লিখলেন 4, এবার সবগুলোকে ধরে গুণ করুন। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16-র 6 বসাবেন, একটাকে একটু হাতে রাখবেন, পরে এসে আবার যোগ করবেন। এবার 4-এর স্কয়ার কত 16, 16 আর 1 কত 17, 1764। এবার আপনি ক্যালকুলেশন মানে ক্যালকুলেটার বের করুন। আরও কয়েকটা দিচ্ছি, মনে করুন 56, 56 এর বর্গ আপনি বের করতে চাইছেন, তাহলে আপনি কি করবেন? 56 এর বর্গ আপনি বের করতে চাইছেন, প্রথমে 6-এর বর্গ কত সেটা দেখুন। তাহলে 6-এর বর্গ তো আপনি জানেন, 6-এর বর্গ কত 36, 6-এর বর্গ 36, কিন্তু এদেরকে তো জোড়ায় বসালে হবে না, একা বসাতে হবে, এদেরকে জোড়ায় বসালেই অসুবিধা আছে। তাহলে প্রথমে 6টাকে বসান, 3টাকে রাখুন, পরে নেবেন। এবার সবগুলোকে ধরে গুণ করুন, তাহলে 5 6 30, 30 দুগুণে কত 60, 60 আর 3-এ কত 63, তাহলে 63-এর এবার 3 বসান, হাতে আবার রেখে দিন 6। এবার কি করবেন? 5-এর যে বর্গ, 5-এর বর্গ কত 25, 25, তাহলে 25-এর সঙ্গে এবার 6 গুণ যোগ করে দিন 31, 31 মানে 3136, 56 স্কয়ার। কেমন? তাহলে এইভাবে আপনি 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আপনি অনায়াসে বের করে নিতে পারবেন, যে কোনো সংখ্যার বর্গ। তাহলে 1 থেকে 100 পর্যন্ত
ক্লিয়ার হলো? তাহলে 1 থেকে 32 পর্যন্ত আপনার মুখস্থ করতেই হচ্ছে, এবং 32-এর যদি বড় দেয় মানে 1 থেকে 100-র ঘরের মধ্যে যদি থাকে, তাহলে আপনারা এইভাবে মানে এইভাবে আপনারা বের করে নিতে পারবেন খুব সহজেই, খুব তাড়াতাড়ি। কেমন? তাহলে বলুন জায়গাটা ক্লিয়ার হলো কিনা? 1 থেকে 100 পর্যন্ত কি করে বের করবেন যে কোনো সংখ্যার বর্গ। দেখুন, কেউ বুঝতে না পারলে অবশ্যই বলুন, ঠিক আছে? যেহেতু আরেকবার বলুন না স্যার। অবশ্যই ম্যাডাম, আরেকবার বলছি। মনে করুন ম্যাডাম আপনাকে 46-এর বর্গ আপনাকে বের করতে দেওয়া হয়েছে, যে 46-এর বর্গ কত। তাহলে এই 46-এর বর্গ আপনি কি করে বের করবেন? সবার আগে এই যে 6 আছে না, 6-এর বর্গ কত বলুন তো ম্যাডাম? 6-এর বর্গ 36। তাহলে 36-এর 6 বসাবেন আর 3টাকে হাতে রাখবেন, দুটো সংখ্যা প্রথমে বসানোর দরকার নেই। তাহলে 36-এর 6 হাতে থাকলো কত? 3। এবার সবগুলোকে ধরে গুণ করুন। তাহলে 4 দুগুণে কত? এই 4 6 কত? 24। আর এখানে 2 আছে, 24 দুগুণে কত? 48, তাই তো? এবার এই 48-এর সঙ্গে এবার 3টাকে যোগ করে দিন, কত হচ্ছে? 48 51। এবার 51-এর 1 বসান, হাতে থাকবে কত? 5। এবার এই যে 4 রয়েছে, 4-এর বর্গ কত তাই বলুন? 4-এর বর্গ কত? 16। 16 আর 5-এ কত? 21। তার মানে 2116 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? আপনি দেখুন, ঠিক আছে, এই যে a স্কোয়ার তারপর 2ab প্লাস b স্কোয়ার, এই ফরম্যাটেই চলে আসছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত ক্লিয়ার হলো? 1 থেকে 100 পর্যন্ত বর্গ কি করে বের করবেন বলুন? কার বোঝা যায়নি বলুন? আরেকটা উদাহরণ দিন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা তাহলে করুন, একটা দিচ্ছি। 72, এটার বর্গ আমাকে বলুন কত হচ্ছে? 72 72-এর বর্গ কত? মানে 72-এর সঙ্গে 72 গুণ করলে কত পাবো? আচ্ছা, এত সময় লাগছে শর্ট ট্রিক জানার পরও? স্যার 5184। 51 84। 51 84। দেখুন 51 84 এসেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে আমরা কিভাবে করলাম? প্রথমে আমরা এই যে 2 রয়েছে, 2-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার হচ্ছে 4, 4 বসিয়ে দিলাম। সবগুলোকে যদি ধরে গুণ করি, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28-এর 8 বসালাম, হাতে তো কত থাকবে? 2। 7-এর স্কোয়ার কত? 49, 49 আর 2 কত? 51। তাহলে 51 84 হচ্ছে এর রাইট অ্যান্সার। দেখুন ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? স্যার হ্যাঁ ম্যাডাম বলুন। বলছিলাম যে 32 পর্যন্ত তো লিখিয়ে দিলেন, হ্যাঁ, ওটা কিন্তু মুখস্থ। যদি ধরুন ভুলে গেছি তাহলে এই হ্যাঁ ফর্মুলায় করলে অবশ্যই, বেরিয়ে যাবে তো? অবশ্যই ম্যাডাম, ভুলে গেছেন ওই ফর্মুলায় করলে বেরিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এই ফর্মুলায় করলেই বেরিয়ে যাবে। আপনি দেখুন, একটা নিয়ে দেখুন না, ঠিক আছে? মনে করুন আপনি 27-এর বর্গ বের করতে চাইছেন। 27, তাহলে বের করুন, ঠিক আছে? প্রথমে বলুন 7-এর স্কোয়ার কত? 49। 49, হ্যাঁ 49, তাহলে 49-এর শুধু 9টাকে বসাবেন, তাই না? 49-এর 9টাকে বসান, আর এখানে 4টাকে রেখে দিন। তারপর কি করবেন? সবগুলোকে ধরে গুণ করুন। তাহলে 7 দুগুণে কত হচ্ছে? 14, 14 দুগুণে কত? 28, 28 আর 4-এ কত? 32। তাহলে 32, তাহলে 32-এর কে বসবে? 2 বসবে, আর 3 এখানে পড়ে থাকবে। 7, হ্যাঁ ঠিক আছে। এবার 2-এর স্কোয়ার কত? 4, 4 আর 3-এ কত? 7, 729 হলো? হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যারই হয়ে যাবে। এইবার প্রশ্ন হলো, সংখ্যাগুলো যদি আরও বড় দেয়, মানে 100-রও যদি বড় থাকে, তখন আপনারা কি করবেন? 1 থেকে 32 পর্যন্ত আপনারা মুখস্থ করে নিলেন, এবং 100 পর্যন্ত আপনারা এই ট্রিক দিয়ে যে কোনো সংখ্যার বর্গ বের করে নিতে পারবেন।
এর চেয়ে যদি বড় দেয় তখন আপনারা কী করবেন? আপাতত এর চেয়ে যখন বড় দেবে না আর কি, ঠিক আছে, বা দেয় না আর কি, ঠিক আছে, কেননা ওখানে প্রচুর সময় লেগে যায় আর কি। যখন বড় দেবে আর কি, এক থেকে মানে যখন অনেক বড় দিয়ে দেবে তখন আপনারা কী করবেন? তখন আপনারা সেই সংখ্যাটার সঙ্গে সেই সংখ্যাটাকেই গুণ করে দিয়ে একক স্থানীয় অঙ্কটাকে দেখার চেষ্টা করবেন। এক্ষেত্রে কি হয়, আপনাদের একক স্থানীয় অঙ্কে মানে উত্তরটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমি বলি, যেমন মনে করুন যে 6, 5, 7, 4, 3 এই একটা সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, এর মনে করুন আপনার বর্গ বের করতে দিল। কী দিল? এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার আপনাকে বর্গ বের করতে দিল। তাহলে এই সংখ্যাটার যখন আপনাকে বর্গ বের করতে দেবে তখন আপনি কি করবেন? দেখবেন এই সংখ্যাটাকে আরও একবার গুণ করুন। কারণ বর্গ মানে কি, এই সংখ্যাটাই আরও একবার গুণ। তাহলে 6, 5, 7, 4, 3 এই সংখ্যাটাই আরেকবার যখন গুণ করতে যাবেন তখন 3 তিরিক্ষা কত হচ্ছে? 9, মানে একক স্থানীয় অঙ্ক দেখবেন 9 থাকবে। এবার অপশানে মনে করুন এরকম থাকলো যে 4, 5, 6, 4, 3, 2, 5, এটা অপশান এতে। অপশান বিতে থাকলো 4, 6, 5, 4, 3, 2, 4, 6 এরকম থাকলো। অপশান সিতে মনে করুন থাকলো 4, 6, 2, 4, 5, 4, 3, 9 এটা থাকলো। আর অপশান ডিতে থাকলো নান, এরকমটা থাকলো। তাই তখন আপনি একক স্থানীয় অঙ্কটার দিকে একটু জোর দেবেন। তাহলে একক স্থানীয় অঙ্ক কী আছে তখন দেখবেন? 9 আছে। দেখবেন মানে অধিকাংশ অ্যান্সার এরকমই থাকে। মানে ক্যালকুলেশন আপনাকে করতে দেবেন না এমন নয় আর কি, ক্যালকুলেশন করতে দেবে কিন্তু তার একটা জায়গা, একটা স্কোপ তারা রেখে দেবে আর কি। কেমন? বা এক্ষেত্রে ঠিক আছে, আমাদের ওই যে বেসিক যে নিয়ম রয়েছে আর কি, সেই বেসিক নিয়মে আপনি সমাধান করতে পারেন। আমরা ক্লাস 5-এ যেভাবে শিখেছি, ঠিক আছে, ক্লাস 5-এ আমরা যেভাবে শিখেছি সেভাবে আপনারা করতে পারেন। কিভাবে করবেন আমি সেটাও আরেকবার শিখিয়ে দিচ্ছি। যে 100 যদি বড় কোনো সংখ্যা দেয় সেক্ষেত্রে আপনি কি করে বর্গ করবেন আর কি। না, ওটা অ্যাকচুয়ালি ঠিক আছে, বর্গ করা নয় আর কি, বর্গমূল করা, ঠিক আছে, বর্গমূল। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম 1 থেকে 32 পর্যন্ত বর্গ আমাদেরকে মনে রাখতে হচ্ছে, এবং 1 থেকে 100 পর্যন্ত আমরা বর্গ কিভাবে বের করব সেটাও আমরা দেখলাম, ঠিক আছে। এবার এই জায়গায় আরও একটা কথা আমি বলছি যে কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিনা আপনি কিভাবে চিনবেন। কোনো একটা সংখ্যা, কোনো একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা, পূর্ণবর্গ কিনা, কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ কিনা আপনি কিভাবে চিনবেন? মনে করুন বড় একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো আপনাকে। এবার বড় একটা সংখ্যা দিয়ে দেওয়ার পর সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আপনি কিভাবে চিনবেন? তাহলে এর চেনার যে উপায়টা সেটা হচ্ছে সবসময় এদের যে ডিজিটাল সাম হয় 1 হবে, না হলে 4 হবে, না হলে 7 হবে, না হলে 9 হবে। এই চারটের মধ্যে একটা হবে। এদের যে ডিজিটাল সাম সেটা 1 হবে, না হলে 4 হবে, না হলে 7 হবে, না হলে 9 হবে। আমি বলছি, যেমন মনে করুন এই যে 784, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, বলুন হ্যাঁ কি না? 784 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবং এই 784 আপনি ডিজিটাল সাম করুন। ডিজিটাল সাম মানে সবগুলোকে যোগ করুন। তাহলে 7 আর 8 কত? 15। 15 আর 4 কত? 15 আর 4 হচ্ছে, আচ্ছা 7 আর 8 কত? 7 আর 8 হচ্ছে, আচ্ছা 784 দেখলাম তো, হ্যাঁ 784। এর আপনি ডিজিটাল সাম করুন। দেখুন 7 আর 8 কত? 7 7 14, 14 আর 1 কত? 15। কেমন? আর এই 15 আর 4 কত? 15 আর 4 হচ্ছে 19। আচ্ছা 1 মিনিট, কোন একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা আচ্ছা দেখুন, তাহলে এখানে কত পেলাম আমরা? 19 পেলাম। এই 19টাকে আবার যোগ করুন, তাহলে কত পাবেন? এই 19-এর 9 আর 1কে যোগ করুন, তাহলে কত পাবেন? 10 পাবেন। এবার এই 10টাকে আবার যোগ করুন, দেখুন কত পাবেন? 1 পাবেন। আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন মনে করুন এই যে 961, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা কি
পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আপনি কি করে বুঝবেন এটা পূর্ণবর্গ সংখ্যা? যখন বড় বড় দেবে তখন আপনি কি করে বুঝবেন? এটা না হয় আপনার মুখস্থ ছিল, আপনি বলে দিলেন এটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু যখন একটু বড় বড় দেবে তখন আপনি কি করে বুঝবেন এটা পূর্ণবর্গ সংখ্যা? তাহলে আমি এটাকে বলছি 961। তাহলে এটা এবারে ডিজিটাল সাম করুন, সবগুলোকে যোগ করুন। তাহলে 9 আর 6 15, 15 আর 1 কত 16, কত হলো 16, 16 হলো। এবার 16টাকে 16 আর 1 আর 6 যোগ করুন, কত হচ্ছে 7, কত হচ্ছে 7। মানে এদের ডিজিটাল সাম সবসময় 1, 4, 7 বা 9 এর মধ্যেই থাকবে। আরও একটা মনে করুন একটা বড় একটা সংখ্যা দিচ্ছি আর কি, মানে বড় একটা পূর্ণবর্গ আমি সংখ্যা দিচ্ছি। মনে করুন যে 20, 79, 36, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা, এই সংখ্যাটা পূর্ণবর্গ হ্যাঁ কিনা আপনি কি করে বুঝবেন? এর ডিজিটাল সাম করুন। তাহলে 2 আর 7 কত 9, 9 9 কত 18, 18 আর 3 কত 18 আর 3 21, 21 আর 6 কত 21 আর 6 হচ্ছে 27, 27, 7 আর 2 9 কত 7 আর 2 কত 9। দেখুন এটার ডিজিটাল সাম কত হচ্ছে 9 হচ্ছে। বোঝা গেল? মানে পূর্ণবর্গ সংখ্যায় ডিজিটাল সাম অবশ্যই 1, 4, 7, 9 এর মধ্যেই থাকবে। আরও একটা সংখ্যা দিচ্ছি, মনে করুন একটা সংখ্যা দিলাম 1 5, 1 5, 1 2 9। বলুন তো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? স্যার ডিজিটাল সাম মানে ঠিক বুঝতে পারলাম না এগুলো। ডিজিটাল সাম মানে হচ্ছে সবগুলোকে যোগ করবেন, ঠিক আছে, যোগ করার পর একটা উত্তর আসবে, যেটা আসবে সেটাকে আবার যোগ করবেন, দিয়ে শেষে দেখবেন এই 1, 4, 7, 9 এগুলো আসছে কিনা। আমি বলছি ম্যাডাম, দেখুন এটাকে যোগ করুন, দিয়ে আমাকে বলুন কত হয়েছে। সবগুলোকে স্যার এটা কত হয়েছে সবগুলোকে যোগ করে, সবগুলোকে যোগ করে বলুন কত হলো। 9 হয়েছে। সবগুলোকে নয় স্যার। সবগুলোকে যোগ করে 9 9 এর বেশি হবে, আমি তো দেখতেই পাচ্ছি। কত স্যার হয়েছে? 18 হবে, 18 18 সবগুলোকে যোগ করে 18 হয়েছে। এবার 18-র 1 আর 8কে যোগ করুন, দেখুন 9 হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল সাম। বুঝে গেল? মানে একদম এক অঙ্কে নিয়ে আসতে হবে আপনাকে, মানে যতক্ষণ না এক অঙ্কে আসছে আপনার, ঠিক আছে। এগুলোকে সবগুলোকে যোগ করে কত এলো 18 এলো, এবং 18-র সঙ্গে এই যে 1 8 আছে এটাকে আবার যোগ করুন, কত হলো 9 এলো। মানে এটাও একটা কি পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? এগুলো হচ্ছে কি আপনার শর্ট ট্রিক আর কি, কী করে পূর্ণবর্গ সংখ্যা আপনি চিনবেন। এবার আছে আপনাদের ওই যে ক্লাস 5-এর যে নিয়ম আর কি। মনে করুন একটা সংখ্যা দিল যে 1 5 1 2 9, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা আপনি কি করে দেখবেন এটা, ঠিক আছে। এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা কি করে দেখবেন? আর যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা কতর বর্গ? তাহলে আপনারা সেই জানেন ছোটোবেলায় যেভাবে আমরা করেছি, ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা জোড়ায় জোড়ায় এদেরকে দাগ টানতে থাকুন, এবং শেষে একায় 1 থেকে গেল তাকে একাই রেখে দিন। এবার আপনাদের কি করতে হবে? এবার আপনাদের বর্গের নামতা পড়তে হবে। কিসের নামতা? বর্গের নামতা। তাহলে বর্গের নামতা প্রথমে কি আছে? 1 আছে। তাহলে বর্গের নামতা আপনি কীভাবে পড়বেন? 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, এভাবে আপনাদেরকে বর্গের নামতা পড়তে হবে, তাই না? তাহলে প্রথমে 1-এর বর্গ কত হচ্ছে? 1-এর বর্গ 1, 1 বসান, নিচে 0। এবার যখনই আপনি ওপর থেকে সংখ্যা নামাবেন তখন আপনাকে দুটো ধরে নামাতে হবে, দুটোকেই নামাতে হবে। তাহলে দুটো যদি নামান কাকে কাকে নামাবেন? 5 আর 1কে নামিয়ে দেবেন। এবার এখানে আপনাকে কি করতে হবে? 1-এর ডবল 2 নিতে হবে। 1-এর ডবল কত? 1-এর ডবল হচ্ছে 2, তাই না? 1-এর ডবল আপনি 2 নিলেন। এবার আপনার এখানে কি রয়েছে? 51 রয়েছে। এবার এখানে কি বসাবেন আপনি? এখানে যদি আপনি 2 বসান তাহলে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে। আপনি যদি 3 বসান তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। দেখুন আমি এখানে যদি 3 যদি বসাই, তাহলে আমি যদি এবার 3 দিয়ে যদি গুণ করি 69 হয়ে যাচ্ছে, কিন্তু 69 কিন্তু 51 চেয়ে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে তো বড় নিলে হবে না, আমাকে তো ছোট নিতে হবে, তাই না? আমাকে তো ছোট নিতে হবে। তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে 2 বসাবো, 2 বসাবো এবং 2 দিয়েই গুণ করব। তাহলে কত হবে? আমার 44 হবে, তাই না? এখানে আমি 2 বসাবো এবং 2 দিয়ে গুণ করব, তাহলে আমার কত হবে? 44 হচ্ছে, তাই না? তাহলে আমি যদি 2 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে? 44। এবার এটাকে বিয়োগ করুন।
11 থেকে যদি আমি 4 বাদ দিই 7, তাহলে কত হচ্ছে 7। এবার পরের দুটোকে নামিয়ে দিন, 2 9, পরের দুটোকে নামিয়ে দিলেন। এবার কি করবেন, এবার এখানে কত হয়েছে 12, এবার 12 ডবল এখানে বসান 24। এবার এখানে বসান তো কি বসাবেন, এখানে কি বসাবেন এখানে? একদম, দেখুন এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে 3 × 9, 3 × 4 = 12, 2 1, 3 × 2 = 6, হাতে রেখে নিয়ে 7, তাহলে যদি আমি 3 দিয়ে যদি দিই তাহলে কত হচ্ছে 729, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে 123-এর বর্গ। কার বর্গ? 123-এর বর্গ হচ্ছে এই সংখ্যাটা। এটা ছিল আমাদের এই সেই ক্লাস 5-এর যে রুলস আর কি, ক্লাস 5-এ দেখবেন আমরা এইভাবে করতাম, তাই না? তাহলে এবার ঠিক আছে, আর একটা আমি সংখ্যা দিচ্ছি, ঠিক আছে, একটু করুন তো। 20 79 36, এই সংখ্যাটাকে করুন। এই সংখ্যাটার যে মানে কতর বর্গ এটা, সেটা আমাকে বলুন। দেখুন এই যে চ্যাপ্টারটা আর কি, ঠিক আছে, একটু মজাদার চ্যাপ্টার নয় আর কি, এটা মজাদার চ্যাপ্টার নয়, ক্যালকুলেশন তো আর কি অন্যান্য চ্যাপ্টারগুলোতে একটু মজাদার হয়ে ওঠে আর কি, যা এইভাবে মানে বোরনেস আসবে আর কি, ঠিক আছে, চ্যাপ্টারটাই। কিন্তু তবুও একটু ধৈর্য ধরে শিখতে হবে, কারণ ক্যালকুলেশনের চ্যাপ্টার, ক্যালকুলেশনের আপনার খুব স্ট্রং হয়ে যাবে এই চ্যাপ্টারটাই। দেখুন তাহলে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিন, এবং এখানে দেখবেন নামটাও হয়তো সেই বড় বড় নামটা পড়তে হচ্ছে আপনাকে, একদম বড় বড় নামটা পড়তে হবে, তাই না? ডান দিক থেকে দুটো করে সংখ্যা আপনি নিয়ে নিলেন, এখানে কে রয়েছে? 20 রয়েছে, তাই না? এবার আপনি বর্গের ঘরের নামটা পড়ুন। 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, তাহলে 5 5 25 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন আপনি? 4 4 16 টাকা নেবেন, তাহলে 4 4 16, 4 কত নামলো? ভাগশেষ নামলো, 4-এর ডবল এখানে নেবেন, কত নেবেন? 8, উপর থেকে দুটো নামিয়ে দিন, 79। এবার এখানে কি বসাবেন? আপনি যদি এখানে যদি 5 বসান তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, যদি 6 বসান তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। আমি যদি এখানে 5 বসাই তাহলে 5 দিয়ে যদি এটাকে গুণ করি, 5 5 25, 5 2, 5 8 40, 40 আর 2 কত? 42, মানে 425। তাহলে এখানে আমি 5 দিয়ে দিলাম, কত হলো? 425। এটাকে বিয়োগ করছি, এটাকে যদি বিয়োগ করি 4 5 54, তাই তো? উপর থেকে দুটো নামিয়ে দিন, 36। 45 রয়েছে এখানে, 45-এর এখানে ডবল লিখুন, 45 রয়েছে এখানে, 45-এর ডবল লিখুন, কত হবে? 90। এবার কত দিয়ে দেব? তাহলে 6 9 54, 6 দিয়ে 6 9 54, দেখুন 54-র ঘর এটা, আর এটা 90-এর ঘর, তাহলে 6 দিয়ে যদি দিই, 6 দিয়ে যদি গুণ করি, 6 দিয়ে যদি গুণ করি, দেখবেন এটাই পেয়ে যাব, 54 36। তাহলে এটা হচ্ছে কি 456-র বর্গ হচ্ছে এই সংখ্যাটা। এবার এগুলো বড় বড় আর কি, ঠিক আছে, যদি বড় বড় সংখ্যার যদি বর্গ বা বর্গমূল বের করতে দেয় এভাবে করবেন আর কি। এবং এক্ষেত্রে যদি ছোট যদি সংখ্যা দেয়, এখানে আর একটা ট্রিক আমি শিখে রাখি। ছোট মনে করুন কোনো একটা সংখ্যা দিল, যেমন আমি এখানে উদাহরণ যদি দিই 1024, ঠিক আছে, এই সংখ্যাটার বর্গমূল আপনাকে বের করতে দিল, যে এই সংখ্যাটার বর্গমূল কত, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার বর্গমূল কত। তাহলে এটাকে আপনি খুবই তাড়াতাড়ি কিভাবে করবেন, মানে ভীষণ তাড়াতাড়ি কিভাবে করবেন? তাহলে এক্ষেত্রে দেখুন সবসময় আপনি একক স্থানীয় যে অঙ্কটা রয়েছে, এই একক স্থানীয় অঙ্কটার দিকে একটু নজর দিন। একক স্থানীয় অঙ্ক রয়েছে কি 4, তাই না? তাহলে আমাকে 1 থেকে 10 পর্যন্ত যে বর্গগুলো রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত আমাকে বলুন তো যে কার একক স্থানীয় অঙ্কে 4 আছে? 2 আর 8। হ্যাঁ, তাহলে এখানে দেখুন এখানে 4 আছে আর এখানে 4 আছে, তাই না? তার মানে এই যে 1024, ঠিক আছে, এই 1024টার যে বর্গমূল যেটা হবে তার একক স্থানীয় অঙ্কে হয় 2 হবে, না হলে 8 হবে, কিন্তু কোনটা হবে আমি জানি না।
হয় 2 হবে না হলে 8 হবে, ঠিক আছে। এবং সবসময় দেখবেন এই দুটো সংখ্যার যোগফল দেখবেন 10 হচ্ছে। কত হচ্ছে? 10 হচ্ছে। এখানে যদি 3 হতো তাহলে এখানে 7 হতো, এখানে যদি 6 হতো এখানে 4 হতো, এরকমটাই হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা একক স্থানীয় অঙ্কটাকে জাস্ট দেখলাম, জাস্ট একটা একক স্থানীয় অঙ্কটাকে দেখলাম যে 4 রয়েছে। তাহলে 4 থাকা মানে কি? 4 থাকা মানে এর যে বর্গমূলটা তার এককে অবশ্যই 2 থাকবে, না হলে কে থাকবে? 8 থাকবে। কেমন? এইবার দুটো সংখ্যা নিলেন আর কি। তারপর এই যে দুটো সংখ্যা রয়েছে আর কি 10, এই 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে বলুন তো? 10-এর কাছাকাছি 2 আর 3, 3। 2 স্কয়ার 3 হ্যাঁ, স্কয়ার। 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3, মানে 3-এর বর্গই তো হচ্ছে 9, তাই না? তাহলে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 9, 9-এর যে বর্গমূল সেটা হচ্ছে 3। এবার এই 3-এর সঙ্গে আপনি কি করবেন? এর পরবর্তী সংখ্যাটাকে গুণ করুন। তাহলে 3-এর পরবর্তী সংখ্যা কত? 4। এবার গুণ করার পর কত হচ্ছে? 12। এই 12 চেয়ে দেখুন 10 ছোট, 10 ছোট, তাহলে কি হবে? এখানে অবশ্যই ছোটটাই বসবে। তাহলে এখানে 3 বসলো একটা আর এখানে 2 বসলো একটা। তাহলে 32-এর যদি দেখেন যদি বর্গ, এই 32-এর বর্গ সেটাই হচ্ছে 1024। 1024-এর বর্গমূল কত? 1024-এর বর্গমূল হচ্ছে 32। আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি আর কি, তাহলে আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার 3 4 12 হলো, তারপর 32টা কোথা থেকে আসলো? আচ্ছা ম্যাডাম, 32টা কোথা থেকে এলো? হ্যাঁ 3 4 12 হলো, ঠিক আছে। এই যে 12 হলো আর কি, ঠিক আছে। এই 12টা 10-এর থেকে 12 চেয়ে 10 ছোট, তো সেই জন্য ছোট সংখ্যাটা বসলো। আমি আর একটা উদাহরণ দিয়ে বলছি ম্যাডাম, তাহলে ক্লিয়ার হবে। 1 মিনিট। আচ্ছা, একটা পূর্ণবর্গ সংখ্যা বলুন। আচ্ছা, 1764 একটা পূর্ণবর্গ সংখ্যা। 1764 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এটার বর্গমূল আপনাকে বের করতে দিয়েছে, তাই না? এটার বর্গমূল আপনাকে বের করতে দিল। তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যা নিন। এককে কে আছে? 4 আছে। তাহলে এর যে পূর্ণবর্গ, এর যে বর্গমূলটা বেরোবে সেটা অবশ্যই তার এককে অবশ্যই কি থাকবে বলুন তো? 4 আছে, তাহলে হয় 2 থাকবে না হলে 8 থাকবে। এটুকু তো ক্লিয়ার? হ্যাঁ এটুকু বলুন তো ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকের? যে এককে 4 আছে, এককে 4 থাকা মানে কি? তার যে বর্গমূল, তার বর্গমূল যেটা, তারও এককে 2 থাকবে না হলে 8 থাকবে। কিন্তু কোনটা থাকবে আমরা জানি না, 2 থাকবে না হলে 8 থাকবে। কেমন? এইবার পরে আসুন, এখানে কত রয়েছে? 17। 17-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে বলুন তো? 17-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আছে 16। 16-র বর্গমূল হচ্ছে কত? 4। তাহলে এখানে অবশ্যই 4 হবে, মানে এই যে সংখ্যাটা, মানে প্রথম যে অঙ্কটা অবশ্যই 4 হবে, এবং পরের যে অঙ্কটা সেটা 2 হবে না হলে 8 হবে। কিন্তু কোনটা হবে আমরা জানি না। প্রথমে 4 হলো, তারপর 2 হবে না হলে 8 হবে, কিন্তু কোনটা হবে সেটা আমরা জানি না। তাহলে আবার কী করে বের করব? 4-এর সঙ্গে আপনি তার পরের সংখ্যাটাকে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 4 5 20। এবং এই 20-র চেয়ে 17 ছোট কিনা বড় বলুন? ছোট না বড়? ছোট। তাহলে 4-এর পাশে অবশ্যই 2 বসবে, মানে 42-এর আপনি স্কোয়ার করুন, দেখুন এই 1764 পেয়ে যাবেন। দেখুন, বোঝাতে পারলাম? স্যার দেখুন 4 5 গুণ করে 20 আসলো, মানে 20 থেকে ছোট রাখা যাবে, বড় রাখা যাবে না, তাই তো? না, যেটা বের হলো আর কি, তার চেয়ে যদি ছোটটা যদি হয়, মানে তার চেয়ে এই সংখ্যাটা যদি ছোটটা হয়, মানে ছোট হয় যদি, তাহলে ছোট সংখ্যাটাকে বসাবেন। আর যদি এই 17টা যদি 20-র চেয়ে বড় হতো, তাহলে বড় সংখ্যাটাকে বসাতেন। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, আরও একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, কেউ একজন একটু বলুন তো একটা পূর্ণবর্গ সংখ্যা 4 অঙ্কের। একটা পূর্ণবর্গ সংখ্যা কেউ বলুন। 84 64। আচ্ছা, 64, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বের করিনি। আচ্ছা, 64-র বর্গ কত বলুন? 8। 64-র বর্গ কত? 64-র বর্গমূল নয়। 8 হবে। কত হবে? 8 ও 64-র বর্গ কত হবে? তা 64-র বর্গ তো একটু আগেই শিখলাম, 2 অঙ্কের বর্গ কি করে বের করতে হয়? স্যার
প্রথমে কি 4 এর বর্গ মানে কত, 4 4 কত 16, তাহলে 16 6 বসবে, হাতে থাকবে 1, 4 6 24, 24 দুগুণে কত 48, 48 আর আগে কত 49, 49 এর 9, হাতে থাকলো কত 4, 6 এর বর্গ কত, 6 এর বর্গ হচ্ছে 36 আর 4 এ কত 40, মানে 40 96। তাহলে 64 এর বর্গ কত 40 96, এটা তো একটু আগেই শেখালাম। এবার আপনাকে বলছে যে 40 96 এর বর্গমূল বের করতে বলছে। কি বলছে? এর বর্গমূল বের করতে বলছে। তাহলে বলুন তো, এককে 6 আছে, দুটো সংখ্যা নেওয়ার পর এককে 6 আছে, তাহলে এককে 6 থাকা মানে কি, এককে 6 থাকা মানে যে এর যে বর্গমূলটা সেখানে কি থাকবে, দেখুন 4 আর 6। এখানে দেখুন এককে কাদের 6 আছে, 4 এর 6 আছে, আর কোথায় 6 আছে, এখানে 6 আছে। তাহলে তার যে একক যেটা পাবেন আপনি সেখানে 4 হবে, না হলে 6 হবে। কেমন? এবার 40 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 6 6। 6 এবার 6টা তো প্রথম সংখ্যা হবে, এবার 4 না 6 হবে আপনি বুঝতে পারছেন না, তাই না? 4 হবে না 6 হবে আপনি বুঝতে পারছেন না, তার জন্য কি করবেন, 6 এর সঙ্গে পরের সংখ্যাটা গুণ করুন, কত হচ্ছে 42। এবার এই 42 এর চেয়ে 40 ছোট না বড়? ছোট। তাহলে ছোট সংখ্যাটা হবে 40 এর মানে 40 96 এর বর্গমূল হচ্ছে 64। দেখুন বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, বোঝা যদি যাই এই কয়েকটা একটু তাড়াতাড়ি করে ফেলুন। আচ্ছা, এটাকে ওই শর্ট ট্রিকের নিয়মে করবেন, কেমন? এবং এই যে এই দুটো রয়েছে, এই দুটো আপনারা একটু বেসিক নিয়মে করবেন, কেমন? যেভাবে এই যে আমি শেখালাম এভাবে করবেন, কারণ এগুলো তো শর্ট ট্রিক দিয়ে আসবে না, তাই না? আর এটাকে বলে দিই, এটাকে আপনারা কিভাবে করবেন। দেখুন, দুটো দুটো করে টেনে নিন। তাহলে এই যে 81 দেখুন তো, 9 × 9 মানে 81, তাই না? 9 × 9 মানে 81। তাহলে এখানে দুটো শূন্যর জন্য আপনি একটা শূন্য পাবেন, এখানে দুটো শূন্যর জন্য আপনি একটা শূন্য পাবেন, আর এখানে দুটো 9-এর জন্য একটা 9 পাবেন। তাহলে এটার আনসার হবে এটা 0.009, 0.009। আর এই যে 1 2 3 এই তিনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, করবেন। তাহলে আমরা কি কি করলাম এখানে? আমরা করলাম 1 থেকে 32 পর্যন্ত বর্গ আপনাদেরকে মনে রাখতে হচ্ছে, এবং 1 থেকে 100 পর্যন্ত কিভাবে শর্ট ট্রিকে বের করবেন সেটাও শেখালাম, কেমন? এবং বর্গমূল আপনারা কিভাবে করবেন, বর্গমূল আপনারা কিভাবে করবেন, বর্গমূল কিভাবে করবেন সেটাও আমি শর্ট ট্রিকের সাহায্যে শিখিয়েছি। 1 থেকে 32 পর্যন্ত মুখস্থই থাকছে, এবং যদি ছোট অঙ্কের যদি থাকে, 4 অঙ্কের যদি থাকে, তাহলে এইভাবে টেনে করবেন, আর যদি বড় বড় থাকে তাহলে এইভাবে বেসিক নিয়মে করবেন। বর্গ আমাদের গেল, এরপর আমাদের আসছে কি ঘন। স্যার একটা প্রশ্ন আছে। বলুন ম্যাডাম। এবার গুণ করার পরে যদি দেখি যে উপরে আর নিচে সেম সেম হয়ে যাচ্ছে তখন কি করব? আচ্ছা, গুণ করার পর সেম সেম হবে না, হয় বড় হবে না হলে ছোট হবে। না স্যার, 20 আর 25 আছে তো, ওটা 4 আর 5 হয়, 4 গুণ 5 সমান সমান 20 হয়ে যায়। ও আচ্ছা, এটা বলতে চাইছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 আর 25 এটা তো, 20 আর 25 এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, স্যার। আচ্ছা, এখানে তো অবশ্যই 5ই হবে, তাই না? এখানে তো 5ই হবে, তাহলে এর কাছাকাছি ছোট সংখ্যাটাকে নিন, ঠিক আছে? তাহলে 20-র কাছাকাছি ছোট সংখ্যা কে আছে, মানে ছোট পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 4 আছে। এবার 4-এর পর 5ই তো বসবে, কিছু অন্য কিছু কি বসবে? বলুন, 5ই তো বসবে, 5 ছাড়া কি আর অন্য কিছু বসবে? এই যে এককে 5 আছে, দেখুন তো কার এককে 5 থাকে? একমাত্র 5-এর এককেই এই 5 আছে, আর কারোর কি এককে 5 আছে 1 থেকে 10-এর মধ্যে? না। এখানে আপনাকে ওই গুণ করার দরকারই নেই, ঠিক আছে? 4-এর পর 5 গুণ করার আপনার কোনো দরকারই নেই, বোঝা গেল? তাই তো হয়ে যায়, 4 5 20 হলে ওইটা 20 ছোট নিতে হবে, তাহলে 16 নিলাম, 16 4 আর যখন 25 এর 5। আর ম্যাডাম, যখন গুণ এরকম সমান সমান হয়ে যাবে, গুণ করার প্রয়োজনই পড়বে না। ও আচ্ছা। মানে এখানে তো 5 ছাড়া তো কিছুই বুঝবে না, অন্য কিছু কি বুঝবে নাকি? কারণ দুটো একটাই একটাই তো আছে,
এখানে কি ছোট বড় আছে? 5 ছাড়া তো কিছুই বসবে না, তাই না? চলুন এবার আমাদের কি কোথায় যাব? ঘন বা কিউব। তাহলে প্রথমে আপনাদের 1 থেকে 11 পর্যন্ত ঘন আপনাদেরকে মনে রাখতে হচ্ছে, কেমন? 1 থেকে 11 পর্যন্ত ঘন আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে 1 এর ঘন অবশ্যই 1, 2 এর ঘন 8, 3 এরটা কত? 27, 4 এর 64, 5 এর 125, 6 এর কত? 216, 7 এর 3 4 3, 8 এর কত? 8 এর হচ্ছে 512, 9 এর হচ্ছে 729, আর 10 এর হচ্ছে 1000, আর 11 হচ্ছে 1331। এই কয়েকটাই আপনাদের লাগে, ঠিক আছে? এই কয়েকটাই আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার এর চেয়ে যদি বড় দেয় তার একটা বড় সড়ো নিয়ম রয়েছে আর কি, ঠিক আছে? সেটা তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আর কি, মানে 1 থেকে 11 পর্যন্ত ঘন তো আপনারা মুখস্থ করে নিলেন, তাই না? 1 থেকে 11 পর্যন্ত ঘন আপনারা মুখস্থ করেই নিলেন, এবং এর চেয়ে যদি বড় কোনো কিছুর ঘন যদি আপনাকে বের করতে দেন, আপনি যাবেন না, ঠিক আছে? ও বের করতে যাবেন, অঙ্ক ছেড়ে দিয়ে পালিয়ে আসবেন, কেননা ওখানে শর্ট ট্রিকটাও কঠিন। মানে এর পরবর্তী যে ঘনগুলো রয়েছে সেগুলো সচরাচর আমাদের এই সমস্ত এক্সামে দেয় না, ওগুলো বা আজ পর্যন্ত দেয়নি। তো সেখানে যদি আমি শর্ট ট্রিকটা যেটা রয়েছে আর কি, সেই শর্ট ট্রিকটার যে সূত্রটা হচ্ছে আপনাদের a প্লাস বি এর যে কিউব রয়েছে তার সূত্র। বলুন এর সূত্রটা কি জানো? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে সূত্র, ঠিক আছে? এই সূত্র ও বি কিউব তো, তাহলে এই হচ্ছে সেই সূত্র, ঠিক আছে? তো এক্ষেত্রে এর চেয়ে যদি বড় ঘন যদি দিয়ে দেয় আর কি, তো আপনাদের দরকার নেই আর কি, ঠিক আছে? দরকার নেই, অত দূর যাওয়ার দরকারও নেই। এবার এক্ষেত্রে ঘনমূল বের করার শর্ট ট্রিকটা রয়েছে। ঘনমূল বের করার আপনাকে যদি বলে যে 343 এর ঘনমূল কত বলুন তো? ঘনমূল কত? 7। আমি যদি বলি যে 729 এর ঘনমূল কত? 9। কারণ এগুলো তো আপনাদের মুখস্থই আছে, এগুলো তো আপনারা পেরে যাবেন, তাই না? যে 343 এর ঘন কত? এর ঘন হচ্ছে 7, এই ঘনমূল কত? 7। 729 এর ঘনমূল কত? 9। এইবার মনে করুন আপনাকে যে সংখ্যাটা দেওয়া হলো, এই সংখ্যাটা যে 4 7 4 5 5 2, এর ঘনমূল কত? তাহলে এর ঘনমূল আপনি কি করে বের করবেন? তাহলে এর ঘনমূল বের করার একদম যে শর্ট যে ট্রিকটা, ডান দিক থেকে 3টে নিয়ে নিন সংখ্যা। ডান দিক থেকে কী করবেন? 3টে নেবেন। এবার আমাকে বলুন তো এর এককে 2 আছে, এখানে দেখে বলুন কার এককে 2 আছে? এক থেকে বলুন কার এককে 2 আছে? 8। তাহলে হ্যাঁ, এখানে 8 বসাবেন, ঠিক আছে? কি বসাবেন? 8 বসাবেন। তারপরে 3টেকে নিন, কত রয়েছে? 474, ঠিক আছে? এই যে 474টা, এটা কোন দুটো মানে ঘন সংখ্যার মধ্যে পড়ছে দেখুন তো? 474 এই সংখ্যাটা কার মধ্যে? এই 7 আর 8 এর মাঝখানে পড়ছে, তাই তো? 474টা 7 আর 8 এর মাঝে পড়ছে, তাই না? তাহলে মাঝে, হ্যাঁ, তাহলে কমটা হচ্ছে এই যে 7, তাই না? সবসময় কমটাকে নিতে হবে। তাহলে এই 78 যে ঘন, সেটাই হচ্ছে এটা। শর্ট ট্রিকটা বোঝা গেল? ডান দিক থেকে 3টে সংখ্যা নেবেন, ঠিক আছে? ডান দিক থেকে কি করবেন? 3টে সংখ্যা নিলেন। এবার এককে কে আছে? এককে দেখুন 2 আছে। এবার আপনি এটাকে দেখুন একটু লক্ষ্য করে যে কার এককে 2 আছে।
কার এককে 2 আছে? তাহলে আপনি দেখতে পাচ্ছেন একমাত্র 8-এর এককেই 2 আছে, তাছাড়া তো আর কারোর এককে 2 নেই, তাই না? তাহলে অবশ্যই এখানে এর যে একক স্থানীয় অঙ্কটা সেটা অবশ্যই 8 হবে। কেমন? এরপরে কি করবেন? এরপরে বাকি যে 3টে রয়েছে 4, 7, 4, এই 4, 7, 4 মানে 474, এটা দেখবেন কোন দুটো মানে ঘন সংখ্যার মধ্যে পড়ছে আর কি। তাহলে 474 আপনি দেখতে পাচ্ছেন যে 343 আর 512-র মধ্যে রয়েছে, তাই না? 474টা তার চেয়ে ছোট কোনটা? এই দুটোর মাঝে তো এটা আছে 474, কিন্তু কম কোনটা? 7। তাহলে 7 লিখে দিলেন, তাহলে 78 ঘনই হচ্ছে কত? এটা। আরও কয়েকটা দিচ্ছি, দেখুন আপনাদের হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। যেমন মনে করুন যে 1, 5, 7, 4, 6, 4, বলুন এটার ঘনমূল কত হবে? এটার ঘনমূল কত হবে? চুয়ান্ন স্যার। 54। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ডান দিক থেকে 3টে নিন। 4 আছে এককে, তাহলে এককে 4 কার আছে দেখুন তো? 4-এর আছে, তাহলে অবশ্যই এখানে 4 বসাবেন। আর এই বাকি 3টেকে নিন। 157, 157 কার মাঝে আছে? তাহলে এই 5 125 আর 216 মাঝে। 125 আর 216-র মধ্যে আছে, তাহলে আমাকে কমটাকে নিতে হবে। তাহলে কমটাকে নিতে গেলে আমি কাকে নেব? 6কে না 5কে নেব? কমটাকে নেব 5। তাহলে এটা 54-র আপনি এই 54-র আপনি ঘন করুন, দেখুন এটাই পাবেন। আপনি ক্যালকুলেটর ইউজ করুন। স্যার। নাম্বারের মাঝখানে হলো মানে কমটাকে সবসময় নিতে হবে, তাই তো? হ্যাঁ, নিচুটাকে নিতে হবে, ছোটটাকে। হ্যাঁ, এবার তাহলে স্যার আগেরটা 60 নেওয়া হলো কেন? আগেরটা 7 তো নিচুটাকে তো নেওয়া হয়েছে। এই যে 474, ঠিক আছে, 474 দেখুন তো কার মাঝে আছে? 343 আর 512-র মাঝে আছে না? এই দুটোর মাঝেই তো আছে এই 4। হ্যাঁ, এবার মাঝে আছে তো এর। এবার এর চেয়ে ছোটটাকেই তো নেওয়া হয়েছে, সেই জন্য তো 7টাকে নিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটা দিচ্ছি করুন, ঠিক আছে। 1, 2, 1, 6, 7, বলুন এর ঘন কত? ঘন না, ঘনমূল কত? এর ঘনমূল কত? তো ডান দিক থেকে 3টাকে নিয়ে নিন, তারপর দুটো পড়ে আছে, দুটোকে রেখে দিন। তেইশ হবে স্যার। আচ্ছা, তাহলে এই 7 আছে এককে, তাহলে 7 আছে মানে আমি দেখুন তো কার এককে 7 আছে? এই যে 3-এর এককেই তো 7 আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? 3 হবে। এবার এখানে কত আছে? 12 আছে না? দেখুন 12 কার মাঝে পড়ছে? এই যে 8 এবং 7, 8 আর 7-এর মাঝে পড়ছে আর কি, বা 2 আর 3-এর। তাহলে ছোটকে 2, তাহলে এখানে 2 বসাবেন। তাহলে 23-এর যে ঘন সেটাই তো হচ্ছে এটা। আপনি 23-কে 3 বার গুণ করুন, দেখুন ওটাই পাবেন। বলুন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে ঘনমূল বের করার সূত্রটা সহজ, ঠিক আছে, কিন্তু ঘন বের করার সূত্রটা ভীষণই কঠিন, ঠিক আছে। এবার আপনাদের যদিও এই জায়গাগুলো ততটা লাগে না আর কি, আপনাদেরকে মুখস্থ যেটা করতে হবে সেটা হচ্ছে এই 11 পর্যন্ত আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। আর আমি বর্গের অনেকগুলো শেখালাম আর কি, ঠিক আছে। 1 থেকে 32 পর্যন্ত মুখস্থ করতে হচ্ছে, তারপর আপনাদের 32-এর পরবর্তী 100 পর্যন্ত শর্ট ট্রিক আছে, তার চেয়ে বড় হলে ক্লাস 5-এর বেসিক নিয়ম আছে। আবার যদি আপনি বর্গমূল করতে যান তখনও 4 অঙ্কের জন্য একটা শর্ট ট্রিক আছে, এবং বড় করতে গেলে বেসিক নিয়ম। বলুন স্যার বলছি, এখানে যে আমরা 4টে আর 6টা দিয়ে করলাম, যদি 5টা থাকে সংখ্যা? কোন জায়গায় বলুন ম্যাডাম? ওই যে স্যার সংখ্যাগুলো ধরছি না, 3টে করে, ওটা তো 6টা হচ্ছে, ওখানে যদি না 5টা ম্যাম, সংখ্যা থাকে লাস্টেরটা তো তখন কি 5টা করবো? ছিল, লাস্টটা তো 5টাই ছিল, 12 আর 167, লাস্টটা তো 5টাই ছিল। হ্যাঁ স্যার, লাস্টেরটা 5টাই ছিল, ওখানে যে আমি 43 করেছিলাম, 121 যদি ধরি, ওটা একটু বলে দিন।
তার জন্য আমি কোশ্চেনটা আচ্ছা করলাম। ম্যাডাম, এখানে 43 করেছেন না? না কোনটা বলতে হ্যাঁ চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 43। ম্যাডাম আপনি লাস্ট হ্যাঁ লাস্ট থেকে 3টে সংখ্যাকে নেবেন, তারপর যেটা পড়ে থাকবে সেটাকে নেবেন। মানে এই যে একটা স্যার, এই, প্রথম এটা তো লাস্ট থেকে 3টে আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, লাস্ট থেকে ক্লিয়ার। এটা ঘনমূল বের করতে বলেছে না, তাহলে লাস্ট থেকে 3টে সংখ্যা নেবেন, তারপরে যেটা পড়ে থাকবে সেটাকে নেবেন। যদি 3টে থাকতো খুবই ভালো কথা, 3টে তো নেই, তাই না? স্যার বলছি দুইটা থাকলে, বলুন ম্যাডাম। স্যার বলছি চারটে দুইটা সংখ্যা থাকে, লাস্টে যদি দুটো থাকে, চারটে থাকে, শুধু যে- চারটে। হ্যাঁ লাস্টে যদি এবার 4টে থাকে, ঠিক আছে, তাহলে কি করবেন, ঠিক আছে, আপনাকে আরও কয়েকটা ঘন সংখ্যা মুখস্থ করে নিতে হবে, দিয়ে দেখতে হবে কার মাঝে আছে। বোঝা গেল? বুঝতে পারলাম না। আচ্ছা ম্যাডাম বুঝতে পারেননি। আচ্ছা আমি তাহলে একটা ক্যালকুলেটর থেকে দেখি। আচ্ছা আচ্ছা এটা কত গেল? 23 গেল, তাই তো? আচ্ছা ম্যাডাম আপনি মোটামুটি ওই 92 এর কিউবটা বলুন তো কত হচ্ছে আমাকে, একটু ক্যালকুলেটর ইউজ করে। 92কে 3 বার গুণ করে কত পাচ্ছেন বলুন। মানে 7টা সংখ্যা হবে এমন আমাকে দিন, 7টা সংখ্যা হবে এমন। স্যার 778 688 778 688। 688। ম্যাডাম এটাও তো 6টা হয়ে গেল। না না স্যার, আমি এটা বলিনি, বলছি যে শুধু যদি চারটে সংখ্যা থাকে। শুধুই যদি 4টে সংখ্যা থাকে, হ্যাঁ, হ্যাঁ এবার শুধুই যদি 4টে সংখ্যা থাকে তাহলে কি করবেন, মনে করুন এরকম থাকলো যে 6 4 3 2 এরকম থাকলো আর কি, বা মনে করুন এই যে শুধুই যদি 4টে সংখ্যা, এই যে 1331, এটা তো শুধুই 4টে সংখ্যা, তাই তো? শুধুই 4টে সংখ্যা তো এটা, স্যার। তাহলে লাস্ট থেকে 3টেকে নিন। এককে কে আছে? 1 আছে, তাই না? এককে কে আছে? এককে 1 আছে, তাহলে দেখুন তো এককে যদি 1 থাকে তাহলে কার এককে 1 আছে? 1-এর এককে 1 আছে, 11 স্যার, 1। একে আছে, আর 11 এখানে আছে। এই যে 1 আছে আর কি, ঠিক আছে, একটা কার মাঝে পড়ছে? 1 আর 8-এর মাঝে পড়ছে, তাই না? তাহলে এই ছোটকে, এটা হচ্ছে একই, তাহলে 11 স্কোয়ারই কত? এটা। মানে তিনটেই নিতে হবে তো হ্যাঁ লাস্ট 3টে থেকে। নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ছিল আপনাদের কি বর্গ এবং ঘন। এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা একটা একটা করে একটু দেখে নেবেন এবং নিজের মতো করে নোট তৈরি করে নেবেন, কেমন? পরপর যেভাবে শেখানো হলো ঠিক সেইভাবে একটা একটা করে খাতায় বর্গ এবং ঘনর যে মানে একটা খাতা তৈরি করে, মানে প্রথমে হেডিং দিয়ে পরপর বর্গ, 1 থেকে বর্গ এতগুলো, তারপর এটা হচ্ছে শর্ট ট্রিক, এটা হচ্ছে এর জন্য শর্ট ট্রিক, এটা হচ্ছে এর জন্য শর্ট ট্রিক, তারপর ঘন লিখবেন, ঘনর পর এটা হচ্ছে এটার জন্য শর্ট ট্রিক, এটার জন্য শর্ট ট্রিক, এটার জন্য শর্ট ট্রিক, ব্যাস এইটুকু আপনারা খাতায় একদম সুন্দর করে নোট তৈরি করে নেবেন, কেমন? কেমন আজকে শিখে কালকে ভুলবেনই। বলুন ম্যাডাম। স্যার বলছি 23-এর যে বর্গটা হলো, হুম ওখানে 12 আছে বলে ওখানে 2টা নিলেন, তাহলে 3টা কেন নিলেন? মানে সব থেকে ছোটটা নিতে হবে? বুঝতে বর্গ না, ঘনর ক্ষেত্রে নিচের দিকে। 23-এর ঘনটা হুম। কোনটা ম্যাডাম বলুন? এইটা, হ্যাঁ, এই যে 12 বলুন তো কার মাঝে আছে? 8 আর 27-এর মাঝে। 8 আর 7-এর মানে মাঝে আছে, এবার ছোটটা অবশ্যই নিতে হবে, সবসময় ছোটটাকেই নিতে হবে। হ্যাঁ, ছোটটাকে, ওইটাই জিজ্ঞেস করছি, হ্যাঁ সবসময় ছোটটাই নিতে হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ সবসময় ছোটটাকেই নিতে হবে। ঠিক আছে স্যার। হুম আচ্ছা তাহলে কয়েকটা আছে এখানে, ঠিক আছে, কয়েকটা আছে, এগুলো আপনারা করবেন। আমি প্রথমটা জাস্ট শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ঘনমূল নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে এখানে 3টে শূন্য, 3টে আর এই 3টে, এই 729-এর জন্য কে বাইরে বেরিয়ে আসবে? 9। হ্যাঁ এই 729 মানে হচ্ছে 3টে 9কে গুণ করলে আমরা পাবো, তার 3টে 9 জন্য একটা 9 বেরিয়ে আসবে, এই 3টে শূন্যর জন্য একটা শূন্য, এই 3টে শূন্যর জন্য একটা শূন্য, তাহলে এটার আনসার হবে এটা 0.009। তাহলে এটার আনসার কত হচ্ছে? 0.009। 512 মানে এটা হচ্ছে 8, 2197। তাহলে এখানে কি আছে? 7 আছে, তাহলে 7 থাকা মানে এখানে কি হবে বলুন?
সাত 3 হবে। 7 থাকা মানে তিন 3 হবে, তাই না? 3 হবে। এবার এখানে কি আছে, তিনটে সংখ্যা নিয়ে এলাম, এখানে 2 পড়ে আছে। কে পড়ে রয়েছে? জাস্ট 2 পড়ে আছে। তাহলে 2 কোন দুটোর মাঝে? এক হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই এখানে কত হবে? 1 হবে। 256, এটা 256 তো নেই। আচ্ছা, এটা কিভাবে করবেন বলুন? 256 এর ঘনমূল, 256 নয়, এটা 216 ছিল। 6 হবে। 6, 125 মানে 5। এটা বলুন কত হবে? হ্যাঁ, এটাই তো বললাম 23। আচ্ছা, এটা করলেন। 23। হ্যাঁ, তাহলে এগুলো আমি এখন করিয়েই দিয়েছি। চলুন এই অঙ্কটা করুন, কয়েকটা অঙ্ক আছে, চটপট আমরা প্র্যাকটিস করে নিই। রুট 125 বাই রুট 005, 0.05। দেখুন, কোনো একটা সংখ্যা যদি এইভাবে লেখা থাকে যে রুট এ বাই রুট বি, এই সংখ্যাটাকে আমরা এ বাই বি এভাবে রুট দিয়েও আমরা লিখতে পারি। এটা যা এটাও তাই, কেমন? এটা যা এটাও তাই। তাহলে একইভাবে এটাকেও আমরা ঠিক ওইভাবেই লিখতে পারি না, যে 125 বাই 0.05 এই পুরোটা রুট, তাই তো? এভাবে আমরা লিখতে পারি। এবার ক্যালকুলেশনটা করুন। এখানে দশমিক রয়েছে, দশমিকটাকে তুলে দিন। তার জন্য দশমিকের জন্য একটা 1 আর বাকি দুটো 0, তাই তো? এটাকে 5 দিয়ে কাটুন, 5 দিয়ে কাটলে 5 25 125। তাহলে রুটের মধ্যে কে থাকছে? রুটের মধ্যে থাকছে 2500, তাই না? এবার আপনাকে বলুন তো, এই 2500 জন্য কে বেরিয়ে আসবে? 25-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর এই দুটো শূন্যর জন্য একটা 0 বেরিয়ে আসবে। তাহলে আনসারটা কি হবে? অবশ্যই 50 হবে। বোঝা গেছে সকলের? বলুন কার বোঝা যায়নি? স্যার, বলুন ম্যাডাম। আমি ওই 125 রাখলাম আর গুণ 100 করলাম, তো ওটা 5 দিয়ে 20 কাটলাম, তাহলে 125 তো 5 হলো, তাহলে 20টা কি করবো? ওগুলো হবে না? তো 20-র সঙ্গে আপনি 125 গুণ করে দিন, দেখুন 2500 ও হবে। আচ্ছা আচ্ছা। করুন এই অঙ্কটা। চলুন, ভীষণ সহজ অঙ্ক একটা। বলুন, এই 225-এর বর্গমূল কত? 15। 15। এবার এই 15 154-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 169। এবার এই 169-এর যে বর্গমূল সেটা কত? 13। তাহলে এবার 13-র সঙ্গে 108 যোগ করুন, দিয়ে বলুন কত হচ্ছে? 100 কত হচ্ছে? 121, তাই না? 11 হচ্ছে, 36, 6, 10, 6, 16, 4 হবে স্যার। আচ্ছা, এখানে 108 হলো 169, তাই তো? 169 আমরা পেলাম, 169 হচ্ছে 13। 13 যদি এখানে যোগ করি তাহলে কত হচ্ছে? 121। 121-এর রুট মানে কত? 11। এবার এই 11 যখন আমি যোগ করব তাহলে কত হচ্ছে? 36-এর রুট হয়ে যাবে। 36-এর রুট মানে কত? 4। 4 যখন এর সঙ্গে যোগ করব তখন কত হবে? 16। তাহলে 16 রুট কত? অবশ্যই 4। দেখুন অঙ্কটা কি বোঝা গেল, না আমি ভেঙে আবার বোঝাবো? দেখুন, বোঝা গেছে স্যার। 36 আপনি 4 বললেন না, 36 6 হবে। 36-এর ওখানে 6 কি করে?
25 আর এদিকে 11 যোগ ওই হচ্ছে, না, আপনি 36 ও 4 ও বললেন না, এটা তো 6 হ্যাঁ হবে। এটা 6 হবে, একদম একদম 6। এবার 6 যোগ হয়ে কত হচ্ছে 16, 16 জন্য 4। দেখুন বোঝা গেছে প্রত্যেকের? চলুন পরের অঙ্ক। এবার এটা দেখুন, এটাই যে শেষে আবার ডট ডট দিয়ে দিয়েছে, মানে এটা ইনফাইনাইট পর্যন্ত গেছে, ইনফাইনাইট পর্যন্ত গেছে। কত দূর গেছে? ইনফাইনাইট পর্যন্ত, মানে অসীম পর্যন্ত গেছে। √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 প্লাস একদম ইনফাইনাইট পর্যন্ত গেছে। তাহলে এর আনসার কি করে করবেন? তাহলে এক্ষেত্রে এই যে 12 দেওয়া আছে না, এই 12কে ভেঙে নিন। 12কে আপনি কীভাবে ভাঙতে পারেন? 1 ইন্টু 12 এইভাবে ভাঙতে পারেন, তাই না? 2 ইন্টু 6 এইভাবে ভাঙতে পারেন, 3 ইন্টু 4 এভাবে ভাঙতে পারেন। এবার এদের মধ্যে দেখুন তো কোন দুটো সংখ্যা কো প্রাইমে আকারে আছে, পরস্পর মৌলিক আকারে আছে? 3 আর 4। কোন দুটো সংখ্যা আছে? 3 4। 3 4। 3 আর 4, তাই না? 3 আর 4 আছে, তাহলে এই দুটো হচ্ছে কি কো প্রাইম আকারে আছে, 3 ইন্টু 4। এবার এখানে কি রয়েছে? এখানে পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে? পজিটিভ। পজিটিভ রয়েছে, তাহলে পজিটিভ থাকা মানেই বড় সংখ্যাটা উত্তর। ঠিক আছে শর্মিষ্ঠা ম্যাডাম, আপনি মানে ছোট সংখ্যাটা মানে নেগেটিভ থাকলে 3 হতো। হ্যাঁ স্যার, ভুলে গেছিলাম এটা। নেগেটিভ থাকলে 3 হতো। তাহলে এটা যদি এই অনন্ত পর্যন্ত যায়, ঠিক আছে, মানে সেই অসীম পর্যন্ত যায়, এটার জন্য এটাই শর্ট ট্রিক। বোঝা গেছে প্রত্যেকের? ওটাকে কো প্রাইম আকারে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর যেটা ছোট, মানে যদি বিয়োগ থাকে আর কি, ঠিক আছে, মানে পজিটিভ যদি থাকে তাহলে বড় সংখ্যাটা, নেগেটিভ থাকলে ছোট সংখ্যাটা। পরেরটা করুন, এটার আনসার কত হবে? অঙ্ক দেখতে দেখুন একটু বড় বড়ই লাগছে, ভয়ও লাগছে, ঠিক আছে, তাহলে আনসারটা দেখুন চুটকিতে হয়ে যাবে। এটা কি হয়েছে? অনন্ত পর্যন্ত গেছে আর কি, তাই না? তাহলে এই 6কে যদি আপনি ভাঙেন আর কি, কীভাবে ভাঙতে পারবেন? 2 আর 3, এখানে কি আছে? নেগেটিভ আছে, তার মানে ছোটটা আনসার। বোঝা গেল? এবার এই অঙ্কটাকে করুন। আপনি ভাঙতে পারছেন না এমন যদি থাকে, 7 আছে, 7কে তো আর আপনি ভাঙতে পারবেন না। 7 আছে, 7কে তো আবার আপনি ভাঙতে পারবেন না, এই হচ্ছে সমস্যা। এবার তাহলে কি করবেন? এর জন্য যে রুলসটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে রুটের মধ্যে 4a প্লাস 1/2, এখানে প্লাস মাইনাস 1, এটা হচ্ছে রুল। ঠিক আছে, এবার এখানে যদি মাইনাস যদি থাকে তাহলে মাইনাস দেবেন, প্লাস থাকলে প্লাস দেবেন। কীভাবে আমি শেখাচ্ছি। তাহলে রুটের মধ্যে 4 লিখুন, ইন্টু এখানে a মানে কি? a মানে হচ্ছে এই 7টা, তাহলে 7 লিখুন, যোগ 1/2, এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন 1, তাহলে 4 7 28, 28 আর 4 7 28, তাই তো? 4 7 কত হচ্ছে? 28, 28 যোগ কত? যোগ হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? 29, তাহলে √29/2 মাইনাস 1, এটাই হচ্ছে এর আনসার। আচ্ছা, এই নিয়মে, ঠিক আছে, এর আগের অঙ্কটা করে দেখুন তো, এই অঙ্কটা করে দেখুন তো। 4a মাইনাস এই 4a প্লাস 1, এটা রুট প্লাস মাইনাস 1, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -1/2, এই নিয়মে করে দেখুন তো এই অঙ্কটাকে। দুই হবে স্যার। দেখুন 2 আসছে কি আনসার দেখুন তো। দেখুন তাহলে √4, এই a মানে কি? a মানে হচ্ছে এই 6টা, ব্যাস, তাহলে 6 লিখুন, যোগ কত? 1, -1/2 সমান
4 6 কত 24 আর 1 কত 25, তাহলে রুট 25 মাইনাস 1/2, আর রুট 25 মানে কি 5 না, তাহলে 5 মাইনাস 1/2 মানে 4/2 মানেই হচ্ছে কত 2। তাহলে এই যে অঙ্কটা, এতটা বড় অঙ্ক আমরা শর্ট ট্রিকে এইখানে নিয়ে এসেছি, কিন্তু যখন ভাঙতে পারবেন না তখন কিন্তু এই নিয়ম লাগবে আপনার। বোঝাতে পারলাম? যখন ভাঙতে পারবেন না, ভাঙতে পারলে তো হয়ে গেল, এবং সচরাচর ভাঙতে পারাগুলোই দেয়। চলুন, এটা হচ্ছে পরের অঙ্ক। এখানে দেখুন কোনো রকম কোনো সাইন নেই, কোনো সাইন নেই মানে কি, সব গুণ আকারে আছে এবং ইনফাইনাইট পর্যন্ত গেছে। তাহলে এর আনসার কি হবে? তাহলে এর আনসার হবে, কোনো কিছু দেখাদেখির কোনো সিন নেই, আনসার হচ্ছে 5। ঠিক আছে, যদি এরকমটা থাকে রুট 6 রুট 6 রুট 6 রুট 6 ডট 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 ইনফাইনাইট, এর আনসার কি হবে? এর আনসার কি হবে? 6। অবশ্যই এর আনসার হবে 6। যদি এরকম থাকে রুট 7 রুট 7 রুট 7 রুট 7 ডট 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 ইনফাইনাইট, তাহলে এর আনসার কি হবে? 7। অবশ্যই 7। পরেরটা করুন, কত হবে? আচ্ছা, এখানে 25। কি হবে এটা? কোনো চিহ্ন নেই তো তাহলে আচ্ছা, এখানে অপশন ই আর একটা নিয়ে নিন, 5। 25 হবে। হ্যাঁ, এবার এই জায়গায় যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? এখানে আনসার কি হবে? 25। কেননা এই রুটের মধ্যে যা কিছু ছিল এগুলোর জন্য আপনি 5 পাবেন, আর এই রুটের বাইরে আছে, তাহলে 5 ইন্টু 5 কত হবে? 25। বোঝা গেল? তো এই ছিল আজকের আপনাদের ক্লাস, ঠিক আছে? এই যে ক্লাসটা আর কি মনোযোগ দিয়ে একটু করবেন, এবং যে ক্যালকুলেশনগুলো আমাদের হলো, এই যে এত ক্যালকুলেশনগুলোকে একটু একটু করে প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ক্যালকুলেশন স্পিড বেড়ে গেছে। কেমন? তো আশা করি প্রত্যেকের সমস্ত জায়গা বোঝা গেছে ক্লিয়ারভাবে। তারপরেও যদি কারোর কোথাও কোনো জায়গা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই জানান। হ্যাঁ, রেকর্ডিংটা কখন দেবেন? এখনই দিয়ে দেবো ম্যাডাম, এখনই দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা মোটামুটি 1 ঘন্টা পর চেক করবেন প্লে লিস্টে, 1 ঘন্টা পর পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে। ঠিক আছে, লিফট করে যান তাহলে প্রত্যেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন?